যেহেতু তোমাদের হচ্ছে এখন রমজান চলতেছে, সবাই হচ্ছে ইফতার টিফতার করে টায়ার্ড হইতে পারো, তো আবার তোমাদের পরে ঘুমানোর একটা ফ্যাক্ট আছে। তো স্টিল একটু হয়তো লেন্দি হতে পারে। তো তোমরা হচ্ছে একটু আমার সাথে থাকবা পুরো লেকচারে। আর আর হচ্ছে তোমরা কোশ্চেন করার সময় আমি যখন একটা টপিক শেষ করবো তখন কোশ্চেন করবা, তখন সবচেয়ে বেটার হবে, তাহলে ইন্টারপ্রেট হবো না আমি। ঠিক আছে, তো আমরা স্টার্ট করতেছি। আচ্ছা। আচ্ছা ভাইয়া, আমি একটু রুলস গুলো বলে দিই। হ্যাঁ, হ্যালো। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, 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 বলো। আচ্ছা আচ্ছা, ওকে। রুলস গুলো বলে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। নিজের সঠিক নাম ব্যবহার করে ক্লাসে জয়েন করতে হবে। ক্লাসের সময় নিজের ইচ্ছামতো আনমিউট করা যাবে না এবং অপ্রাসঙ্গিক প্রশ্ন করা যাবে না। ক্লাস শেষে নোট তৈরি করে এইচএসসি ক্লাসরুম সায়েন্স গ্রুপে পোস্ট করতে হবে এবং অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে এমএসএফ স্টাডি সার্কেল লিখে দিতে হবে। কেউ ক্লাসের স্ক্রিনশট নিলে বা ভিডিও রেকর্ড করলে তাকে সারা জীবনের জন্য এমএসএফ থেকে বহিষ্কার করা হবে। বিনা অনুমতিতে কেউ ক্লাস ত্যাগ ত্যাগ করলে তাকে 2 সপ্তাহের জন্য ক্লাস থেকে এমএসএফ থেকে বহিষ্কার করা হবে। আর এমএসএফ প্লাস এক্সাম সিরিজে অংশ নিয়ে তোমরা অসংখ্য পুরস্কার জিতে নিতে পারো এবং এমএসএফ প্লাসে 36,000 টাকার সাবস্ক্রিপশন 1,500 টাকায় করা অ্যাক্টিভ করার সুযোগ রয়েছে। আশা করি সকলেই বুঝতে পারছো। আর অ্যাটেন্ডেন্স ফর্ম কিছুক্ষণের ভিতরে দিয়ে দিব, তোমরা সকলেই ফর্ম পূরণ করে দিও। ভাই, আপনি মনে হয় শুরু করতে পারেন। ওকে, তো আজকের কেমিস্ট্রি ডিসকাশন আমরা শুরু করছি মাই স্টাডি ফ্রেন্ডে। রসায়ন দ্বিতীয় পত্র, অধ্যায় 1, পরিবেশ রসায়ন, ক্লাস নাম্বার 2। তো আমি জিতেশ সুরেখা তোমাদের সাথে আছি। আমি বর্তমানে আইআইটি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো আমরা গত লেকচার পর্যন্ত আমরা পড়েছিলাম হচ্ছে তোমার বয়েলস ল আর চার্লস ল পর্যন্ত। এই দুইটার হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশন দেখলাম, আর হচ্ছে কিছু ম্যাথস দেখলাম। তো আজকে আমরা শুরু করব আরেকটা ল, যেটা হচ্ছে কি গে লুসাক্স ল। আচ্ছা, গে লুসাক, ফিলিপ লুইস গে লুসাক এর পুরো পুরো নেম। তো ইনি হচ্ছে একজন সুইডিশ সায়েন্টিস্ট ছিলেন। ইনি একটা ল বলে গিয়েছেন, বা ইনি একটি তত্ত্ব তত্ত্ব প্রমাণ করে গিয়েছেন, যেটা হচ্ছে স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এর আগের দিন আমি বলেছিলাম যে পরম তাপমাত্রা মানে পরম শূন্য তাপমাত্রা না, কেলভিন স্কেলে যে তাপমাত্রা সেটা হচ্ছে কি হয়, একটি গ্যাসের পরম তাপমাত্রা হয়। ওকে, তো এটাকে যদি ম্যাথমেটিক্যালি আমরা লিখি তাহলে এটা অনেকটা এরকম দেখাবে যে পি প্রপোর্শনাল টু টি, প্রেশার প্রপোর্শনাল টু টেম্পারেচার। অর্থাৎ আমি যদি টেম্পারেচার বাড়াই তাহলে কি আমাদের চাপও বাড়তে থাকবে। আচ্ছা, তো এইটাকে যদি আমি সমানুপাতিকটা উঠাই দিই তাহলে আমাদের এটা কি হবে, পি সমান কেটি। তো পি সমান কেটি যদি হয় তাহলে দেখো এইটাও আমাদের কি একটা ওয়াই সমান এমএক্স গ্রাফের মতন না? তো যদি এরকম হয় ওয়াই সমান এক্স গ্রাফের মতন হয়, তাহলে আমাদের তোমার যে গ্রাফটা হবে সেটাও একটা সরল রেখার গ্রাফ হবে। তো আমাদের যেই গে লুসাক ল এর যেই গ্রাফটা সেটা হচ্ছে কি অনেকটা এরকম গ্রাফ, সরল রেখায়। আচ্ছা, যদি আবার পি সমান কেটি হয় তাহলে কি আমরা এখান থেকে পি ওয়ান সমান সমান কি পি2/টি2 লিখতে পারি, যেহেতু পি/টি সমান কে। অতএব পি1/টি1 সমান সমান কি পি2/টি2। এখান থেকেও তোমাদের কি কিছু ম্যাথস আসতে পারে। আচ্ছা, তো এবার আমরা টোটালি দুইটা ক্লাস মিলে তিনটা ল পড়লাম। কি কি ল? কেউ একজন বলো তো। গ্যাসের তিনটা ল পড়লাম। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র। কথা বলতে পারবা? জি ভাইয়া, আমি শর্ট ফর্মটা বলতেছি। ওকে, পিভি ঠিক আছে। তো আমাদের হচ্ছে গ্রাফটিংটা ল হচ্ছে একটা কি বয়েলস ল, আরেকটা বয়েলস ল, চার্লস ল, চার্লস ল আর আরেকটা একটা হচ্ছে গাউস ল। তোমাদের গে-লুসাক্স ল। তো হ্যাঁ, এই গেলুসাক। তিনটা ল হচ্ছে তিন রকম গ্রাফ দেয় আমাদেরকে। তো এই তিনটা গ্রাফের একটা নাম আছে, মানে এই তিনটা গ্রাফের মানে অন্য একটা নামেও আমরা জানি। এই গ্রাফগুলোর নাম হচ্ছে এইগুলা। বয়েলের তত্ত্ব বয়েলের তত্ত্বের হচ্ছে গ্রাফকে বলা হয় আইসোথার্ম গ্রাফ। ঠিক আছে, যেখানে টি ধ্রুবক থাকে। টি ধ্রুবক তাই কি ভাই আইসোথার্ম। শুনতে পাচ্ছি না, সাউন্ড কম আচ্ছা, আসতেছে। এরপরে তোমার চার্লস লতে যে গ্রাফটা পাই আমরা, সেই গ্রাফকে বলা হয় আইসোবারিক গ্রাফ। কারণ কি তোমার পি এখানে ধ্রুবক, এই জন্য এটাকে বলা হয় আইসোবারিক গ্রাফ। গিয়ে-লুসাকের তত্ত্বে যে গ্রাফটা পাই সেখানে কি আমাদের ধ্রুবক থাকে, ভলিউম ধ্রুবক থাকে, অথবা আমাদের আয়তনটা ধ্রুবক থাকে। তো ওইটাকে বলা হয় আইসোপোরিক গ্রাফ বা আইসোপোর গ্রাফ। ঠিক। তো
তো এতদূর পর্যন্ত আমাদের গেল তিনটা সূত্রের পরিচিতি। এইবার আমরা এই দুইটা সূত্র বয়েলস ল আর চার্লস লকে কম্বাইন করে একটা নতুন ল পাই, যেটাকে বলা হয় কম্বাইন্ড ল। সেটা অনেকটা এরকম দেখতে, যে আমাদের আয়তন যদি চাপের ব্যস্তানুপাতিক হয়, আর আয়তন আবার যদি চাপের তোমার তাপমাত্রা সমানুপাতিক হয়, তাহলে আমরা কি লিখতে পারি? আয়তন সমানুপাতিক তাপমাত্রা বাই চাপ। এবার যদি আমরা সমানুপাতিক চিহ্নটা উঠাই দিই, তাহলে আমরা দেখো তো কিরকম হচ্ছে সূত্রটা, যে ভি সমান সমান এটি বাই পি। তো এইটাকে আমরা একটু সাজিয়ে এভাবে লিখতে পারি যে P1 V1/T1 সমান সমান P2 ভাগ P2 V2 ভাগ T2। এইখান থেকে আমাদের কি এইচএসসি তে অনেক ম্যাথস আসে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র। এটাকে বলা হয় কম্বাইন ল। বয়েলস ল আর চার্লস ল কম্বাইন করে এই লটা তৈরি করা। ওকে, এইবার আসি আমরা আইডিয়াল গ্যাস সমীকরণে। তো আবার আমরা দেখিনি বয়েলস ল কি ছিল আর চার্লস ল কি ছিল। এই দুইটা আমাদের ছিল বয়েলস ল আর চার্লস ল। এখান থেকে আমরা আরেকটা ল পাই, এই দুইটা ল বাদেও আমরা আরেকটা ল পাই, সেটা হচ্ছে কি অ্যাভোগাদ্রোর ল। অ্যাভোগাদ্রোর তত্ত্ব আমাদের কি বলছে, যে তোমার নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় কোনো উম, কোনো গ্যাসের মোল সংখ্যা, কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। তো আমাদের অ্যাভোগাদ্রোর লটা কি নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। এটা যদি হয় তাহলে এই তিনটা লকে আমরা কম্বাইন করে একটা লিখতে পারি না এরকম, যে ভলিউম প্রপোর্শনাল টু এন টি ভাগ পি। এটাকে একটু সাজা, এই সমানুপাতিক চিহ্ন যদি উঠিয়ে দিই আমরা, তাহলে দেখো একটা নতুন ধ্রুবক পাচ্ছি, এটা হচ্ছে আর। তো ভি সমান সমান আর আর এন টি ভাগ পি। এইটাকে একটু সাজায় আমরা এভাবে লিখতে পারি পিভি সমান সমান এন আর টি। এইটি হচ্ছে আমাদের, এটাকে এই সূত্রকে কি বলা হয়? আইডিয়াল গ্যাস সমীকরণ অথবা আদর্শ গ্যাসের সমীকরণ। পিভি সমান সমান এন আর টি। ঠিক আছে, এখানে আর এর পরিচিতি হচ্ছে, আর কি আমাদের ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট অথবা ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক। আর এর অনেকগুলো মান পাওয়া যায় অনেকগুলো ইউনিটস এর ক্ষেত্রে। তো সেই মানগুলো আমরা একটু দেখে নিই একবার এক নজরে। মানগুলো কি কি, লিটার অ্যাটমসফিয়ার যদি দেওয়া থাকে, তোমার চাপ যদি অ্যাটমসফিয়ারে থাকে আর কি আয়তন যদি লিটারে থাকে, তাহলে কি ইউজ করবা তুমি? আর এর মান 0.0821। যদি আর এসআই ইউনিটে থাকে, তাহলে কি ইউজ করবা? 8.314। আবার যদি সেন্টিমিটার গ্রাম সিস্টেমে থাকে, তাহলে কি ইউজ করবা? 8.32 জুল মোল ক্যালভিন। এরপরে তোমার যদি ক্যালোরিজ ইউনিটে থাকে, যদি তোমার জুল না দিয়ে ক্যালোরিজ ইউজ করে এখানে, তাহলে কি হবে? 1.987 ক্যালোরি পার মোল ক্যালভিন। আরেকটা ইউনিট আছে যেটা হচ্ছে আর্গ, ইআরজি। ইআরজি, তো 1 জুল সমান সমান কত আর্গ বলো তো, কেউ বলতে পারবা? ওকে, 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 10⁻7। ভাইয়া 10 টু দি পাওয়ার 7। একটু ডিস্টার্ব করতেছি, ভাইয়া একটু ডিস্টার্ব করতেছি। হ্যাঁ, অবভিয়াসলি। আচ্ছা, তোমরা কি কেউ ফর্ম ফিল আপ করতেছো? হ্যাঁ, স্বাধীন আছো? স্বাধীন, আমি ফর্ম দিয়ে দিছি। তুমি ফর্মটা ভাই আগে কেন দিছো? ফর্মটা সবাই মানা করো, ফর্ম যাতে কেউ ফিল আপ না করে। আমার ভাই একটু পরে 2টা ফিল আপ ফর্ম দিবে। আর ওটা কিসের ফর্ম ছিল? কোত্থেকে ওই ফর্মটা নিছিলা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাই মন দিয়ে ক্লাস করো। ভাই আপনি কন্টিনিউ করেন। ওকে, তো 1 জুল সমান সমান কি 10 টু দি পাওয়ার 7 আর্গ। এইটা আরেকটা ইউনিট পাচ্ছি আমরা। তো এখানে যদি জুলের জায়গায় আর্গ থাকতো, তাহলে কি হতো? আমাদের 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ পার মোল পার ক্যালভিন থাকতো, ইউজ করতাম আমরা। ঠিক আছে, তো আমরা আদর্শ গ্যাসের সমীকরণটাও জানলাম। এরপরে আমরা আসি বোল্টজম্যান ধ্রুবক অথবা বোল্টজম্যান কনস্ট্যান্ট। এখান থেকে সাধারণত কোনো প্রশ্ন আসে না, মাঝে মাঝে এমসিকিউ আসে যে বোল্টজম্যান ধ্রুবকের মান কোনটা। তো বোল্টজম্যান ধ্রুবকের সম্পর্কে আমরা ছোট করে একটু জেনে নিই। বোল্টজম্যান ধ্রুবক কি? গ্যাসের অনুপ্রতি গ্যাস ধ্রুবকের মানকে বলা হয় বোল্টজম্যান ধ্রুবক। গ্যাস ধ্রুবক আমরা একটু আগে কি জানলাম? আর। তো অনুপ্রতি যদি বলে, তো আমরা কি জানি? একটি গ্যাসের তোমার একটি গ্যাসের 1 মোলের ভিতর কয়টি অণু থাকে? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 অথবা অ্যাভোগাদ্রো সংখ্যক। তো অনুপ্রতি বললে আমরা কি এরকম পাচ্ছি। তো এই মানটাকে এইটা ভাগ করে যে মানটা পাবো, এটাই হচ্ছে কি আমাদের বোল্টজম্যান ধ্রুবক অথবা কে সমান সমান আর বাই এন এ। ঠিক আছে, তো
বোলসম্যান ধ্রুবকে আমরা কি দিয়ে প্রকাশ করি সাধারণত? বোলসম্যান ধ্রুবকের কয়েকটা এককে মান দেখে ফেলাই আমরা। দেখো, যদি লিটার এটিএম এ থাকে তাহলে এর মানটা হবে 1.36 ইন্টু 10⁻25 লিটার এটিএম পার মোল কেলভিন মোলিকিউল। আচ্ছা ঠিক আছে, এবার এসআই এককে যদি থাকে তাহলে 1.38 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন মোলিকিউল। ঠিক আছে, ওকে। তো এতদূর যা বললাম এর উপরে দেখো ছোট্ট একটা আগের গাণিতিক স্লাইডটা একটু সমস্যা আছে। দেখান। হ্যাঁ, এটা হচ্ছে বোলসম্যান ধ্রুবক। বোলসম্যান ধ্রুবকের মান আমরা দেখলাম। ওকে, জি ভাইয়া। ঠিক আছে, তো আমরা এখন সামনে আগাই। দেখো এবার আমরা যে আইডিয়াল গ্যাস সমীকরণ এগুলো পড়লাম, এইগুলোর উপরে হচ্ছে আমরা একটা অঙ্ক দেখি। অঙ্কটা কি দেখো, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 740 মিলিমিটার চাপ প্রয়োগে 0.842 গ্রাম একটি গ্যাস 400 ml আয়তন দখল করে। তোমার কি দেয়া আছে এখানে? টি দেয়া আছে, এখানে 400 mmHg কার কি এটা চাপ টি, এটা কি ডাব্লু, অথবা সেই গ্যাসের কি ওজন দেয়া আছে। আর এখানে 400 ml কি দেয়া আছে? তার আয়তন। তোমাকে কি বের করতে বলছে? গ্যাসটির আণবিক ভর কত। তো আমরা জানি, আমরা একটু আগে কি সূত্র পড়ে আসলাম, পিভি সমান সমান কি এন আর টি, আদর্শ গ্যাসের সূত্র আমরা এটা পড়ে আসলাম। এইটা, হ্যাঁ, তো এইটা যদি আমার আদর্শ গ্যাসের সূত্র হয় তাহলে কি আমরা এন সমান সমান কি পিভি ভাগ আরটি লিখতে পারি? ওকে, এন সমান সমান যদি পিভি ভাগ আরটি লিখতে পারি, আবার এন এর মান কি লিখতে পারি আমরা? ডাব্লু ভাগ এম লিখতে পারি না? মূল সংখ্যা, মূল সংখ্যার আমাদের বেসিক সূত্রটা কি? যত গ্রাম ওজন আছে ভাগ কি তার আণবিক ভর। তো আমরা কি ডাব্লু ভাগ এম ইকুয়াল টু পিভি ভাগ আরটি লিখতে পারি। যদি এটা হয় তাহলে কি আমরা খুব ইজিলি এর মূল সংখ্যা আণবিক ভর বের করতে পারতেছি না? এখান থেকে দেখো সবগুলোই জানা আছে আমাদের, শুধু এমটা আমার জানা নাই। তো এম সমান সমান কত হবে? ডাব্লু আর টি ভাগ কি পিভি। তো এইটা তোমরা যদি ক্যালকুলেট করো এভাবে করে তাহলে পেয়ে যাবো তোমরা মোল সংখ্যা। আচ্ছা এখন ভাইয়া তাহলে হচ্ছে আমার তাপমাত্রা কত বসবে এখানে? 20 ডিগ্রি সেলসিয়াস, তো আমাদের তাপমাত্রা এখানে কত বসবে? 200 293 কেলভিন। ওকে, আচ্ছা আমাদের চাপ কত বসবে? চাপ কি আমরা এটাই বসাই দিব? না ভাই, অ্যাটমসফিয়ারে নিব। ইয়েস, চাপ আমাদের অ্যাটমসফিয়ারে নিতে হবে। তাহলে 740-কে কত দিয়ে ভাগ করতে হবে আমাদেরকে? 760 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি আমরা এটিএম এ পাবো এর মান? এটা হচ্ছে আগের স্লাইডে আমরা দেখেছিলাম কিভাবে আমরা কনভার্ট করব। আচ্ছা, তো এরপরে গ্রাম গ্রামই থাকবে এখানে। তারপরে কি আছে? এমএল আছে এখানে 400 ml। তো এমএল কে আমাদের কি করতে হবে? লিটারে নিতে হবে। আচ্ছা তাহলে আর এর মান আমরা কত নিব এখানে? যদি আমাদের 0.0823 0.21। ওকে, হ্যাঁ, তো ঠিক আছে, হ্যাঁ। তো এটিএম আর লিটার যেহেতু আছে এখানে, তাহলে কি আমরা আর এর মান নিব 0.0821। দেখো এখানে এটা এরকমই করে দিচ্ছি। ওকে, এর পরের অঙ্কে যাই। দেখো এটাও অনেকটা কি সেম ধরনের অঙ্ক, এটা তোমরা নিজেরা ট্রাই করবা। আপনারা একটু যাবেন? হ্যাঁ শিওর। ওকে, তো আমরা সামনে যাবো। জি ভাইয়া। ওকে, এবার দেখো আরেকটা অঙ্কে কি বলছে, একটি বায়ু শূন্য 10 লিটার ভাই আর আয়তন। এর মানটা আরেকবার বলেন। আর এর মানটা হবে আপু 0.0821 লিটার এটিএম পার মোল ক্যালভিন। ওকে, তো এই সমস্যাটা একটু দেখো তোমরা। একটি বায়ুশূন্য 10 লিটার আয়তনের সিলিন্ডারে 2 গ্রাম H2 আর কি 2 গ্রাম ডিউটেরিয়াম গ্যাস 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভর্তি করা আছে। সিলিন্ডারের মধ্যে ওই গ্যাসের মিশ্রণের মোট চাপ কত? তো তোমাদের দেখো সিলিন্ডারের সবকিছু দেয়া আছে, কিন্তু ভি দেয়া আছে, সিলিন্ডারের কি টেম্পারেচার দেয়া আছে, তাপমাত্রা দেয়া আছে, তারপরে কি তোমাদের দেয়া আছে সিলিন্ডারের ভিতরে কি কি আছে, হাইড্রোজেন আর কি ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম কি হাইড্রোজেনেরই একটি আইসোটোপ। তো ডিউটেরিয়ামের আণবিক ভর কত তোমরা একটু দেখবা, বের করবা। আহ এইখানেও আমরা কি তাহলে, হ্যাঁ, যেহেতু হাইড্রোজেনের আইসোটোপ সেহেতু এর আণবিক ভরও 2 হবে। তো দেখো এখানেও আমরা কি পিভি ভাগ এনআরটি ইউজ করতে পারি। তো এখানে মোট মোল সংখ্যা কত আছে?
হাইড্রোজেন আর ডিউটেরিয়ামের যতগুলো মোল আছে ততই আমাদের মোল সংখ্যা না এখানে। তো তোমরা এইটুকু যদি বের করতে পারো তাহলেই কি দেখো তোমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। এখানে শুধু আননোনটা থাকতেছে কি পি, তো পিটা বের করলেই তোমরা কি পেয়ে যাবা। ওকে, তো এতটুকু হোপফুলি তোমরা ক্লিয়ার হয়েছে এই সমস্যাগুলো। এইগুলো তোমরা নিজেরা সলভ করবা, সলভ করে দেখবা মান কত হয়। ঠিক আছে, এইবার আসো আমরা ডাল্টনের আংশিক চাপের সূত্রে আসি। এইটা হচ্ছে তোমার এইচএসসি তে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে প্রতি বছর তোমার অ্যাডমিশনে আসে, আর হচ্ছে এইচএসসি তে তো আসবেই একটা প্রশ্ন, বলা যায় প্রায় 60-70% টাইমের বেশি হচ্ছে এটা থেকে আসছে প্রশ্ন। ডাল্টনের আংশিক চাপের সূত্র। ডাল্টনের আংশিক চাপের সূত্র আমাদের কি বলে দেখো। আচ্ছা, কেউ কি জয়েন করতেছে আবার? ওকে, ভাইয়া আমি অ্যাপ্রুভ করে নিচ্ছি ওদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নির্দিষ্ট তাপমাত্রায় একটি গ্যাস মিশ্রণের মোট চাপ তার উপাদান গ্যাসগুলার আংশিক চাপের যোগফলের সমান। ঠিক আছে, এটা হচ্ছে ডাল্টনের যে গ্যাসের যে আংশিক চাপ, সেটা হচ্ছে তার সূত্র। তো আংশিক চাপটা কি ভাই? আংশিক চাপ হচ্ছে তোমার সেই চাপ, মনে করো তোমার একটা পাত্র আছে, এই পাত্রের ভিতরে দুইটা গ্যাস আছে। একটা কি ধরো হাইড্রোজেন আছে, আর একটা হচ্ছে নাইট্রোজেন আছে। তো এই দুইটা গ্যাস এর ভিতরে মিক্সচার অবস্থায় আছে। দেখুন, শুধুমাত্র হাইড্রোজেন গ্যাস এই পুরো পাত্রে কি পরিমাণ চাপ প্রয়োগ করতেছে, ধরো P1 পরিমাণ চাপ প্রয়োগ করতেছে। আর শুধুমাত্র নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেনকে বাদ দিয়ে শুধুমাত্র নাইট্রোজেন গ্যাস যদি এই পাত্রে P2 চাপ প্রয়োগ করে, তাহলে ডাল্টন বলে গেছে কি যে এই পুরা পাত্রের যে চাপটা হবে সেটা হচ্ছে এটা হবে P1 প্লাস P2। ওকে, তো দেখো একটা ছোট ভিজুয়ালাইজেশন দেখাই। এইটা মনে করো একটা পাত্র, হ্যাঁ। এই পাত্রের ভিতরে তিন ধরনের গ্যাস আছে, একটা ব্লু, একটা বেগুনি, আর একটা কি হলুদ। এই তিনটা গ্যাসের, এই তিনটা গ্যাস এই পাত্রের উপরে, দেখো এই একই পাত্রের উপরে কত কত চাপ প্রয়োগ করতেছে। 300 কেপিএ, 600 কেপিএ, আর কি 450 কিলো প্যাসকেল। তো দেখো ডাল্টনের সূত্র মতে আমাদের তাহলে যদি এই তিনটা গ্যাস একই পাত্রে থাকে, তাহলে কি হচ্ছে, আমাদের মোট চাপ হচ্ছে 1350 কিলো প্যাসকেল। অতএব এই তিনটার যোগফল। তো যদি ম্যাথমেটিক্যালি আমরা লিখি তাহলে এই জিনিসটা অনেকটা এরকম হবে, যতগুলো গ্যাস আছে তাদের আংশিক চাপের যোগফল হবে তার কি মোট চাপ। পি সমান সমান ছোট হাতের পি প্লাস P2, P1 প্লাস P2 প্লাস P3। তো তোমরা যখন ডাল্টনের এই আংশিক চাপটা লিখবা তখন অবশ্যই স্মল পি ইউজ করবা, আর যখন মোট চাপ লিখবা তখন কি বড় হাত পি ইউজ করবা। তাহলে তোমাদের কি ম্যাথ করতে যায় তোমরা হচ্ছে গুলাই যাবা না। আচ্ছা, তো এইবার আমরা দেখি আংশিক আংশিক চাপটা কি। একটু আগে দেখতে শুনলাম আমরা, অনেকগুলি গ্যাসের মিশ্রণে কোনো গ্যাস সেই পাত্রের পুরো আয়তনে যে চাপ তৈরি করে তাকে তাকে সেই গ্যাসের আংশিক চাপ বলে। ঠিক আছে, তা আংশিক চাপের ব্যাপারে সবাই ক্লিয়ার হয়েছে? এখানে যদি কোনো কোশ্চেন থাকে আমরা করতে পারো। ওকে, তা আমি ধরে নিচ্ছি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দেখো এখানে হচ্ছে একটা সিলিন্ডার আছে। এই সিলিন্ডারের ভিতরে যদি দুইটা গ্যাস থাকে, তো আগের এক্সাম্পল যেটা সেটাই, দুইটা গ্যাস থাকলে কি হচ্ছে আমার একটা গ্যাস যদি P1 চাপ প্রয়োগ করে আর একটা গ্যাস যদি P2 চাপ প্রয়োগ করে, তাহলে এই সিলিন্ডারের মোট চাপ হবে P1 প্লাস P2। আচ্ছা, এবার দেখি আমরা মোল ভগ্নাংশ কাকে বলে। মোল ফ্র্যাকশন। ঠিক আছে, মোল ভগ্নাংশ হচ্ছে আমার কোনো পাত্রের ভেতরে যত পরিমাণ মোল আছে, মনে করো দুইটা গ্যাস আছে, দুইটা গ্যাসের মোল সংখ্যা হচ্ছে N1 আর কি N2। তো মোল ভগ্নাংশ হচ্ছে একটি গ্যাসের, মনে করো N1 এর মোল ভগ্নাংশ, প্রথম গ্যাসের মোল ভগ্নাংশকে আমরা X1 দিয়ে প্রকাশ করতেছি, দ্বিতীয় গ্যাসের মোল ভগ্নাংশকে আমরা X2 দিয়ে প্রকাশ করতেছি। তো যদি একটি পাত্রে দুইটা গ্যাস থাকে N1 আর N2 মোল বিশিষ্ট, তাহলে X1 এর মোল ভগ্নাংশ হবে N1 ভাগ মোট মোল সংখ্যা। ঠিক আছে, আর X2 এর হবে কি N2 ভাগ মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা কি N1 প্লাস N2। এটুকু তোমরা ক্লিয়ার হয়েছো মোল ভগ্নাংশ কি? ওকে, মোল তাহলে ভগ্নাংশের কোনো ডেফিনেশন নাই, মানে এমনি না, কোনো মোল সমাধান নেই। ভগ্নাংশ সাধারণত কোনো ডেফিনেশন নাই, মানে এটা হচ্ছে জাস্ট একটা কি বলবো, মানে এটা পিওর ম্যাথ আর কি। যে মোল ভগ্নাংশ মানে কি যত মোল আছে, আহ, তোমার হচ্ছে যত মোল গ্যাসটা আছে ভাগ কি মোট মোল, সেটাই হচ্ছে মোল ভগ্নাংশ। ঠিক আছে, ভাইয়া
দুটি মূল সংখ্যার অনুপাতই মূল ভগ্নাংশ মেবি। না না না, দুইটি মোল সংখ্যার অনুপাত মোল ভগ্নাংশ হবে না। কারণ হচ্ছে তোমার এখানে কি দেখো, নিচে আমরা কি ইউজ করছি, মোট মোল সংখ্যা। তাহলে আমার যেই মোল সংখ্যা আছে সেই মোল সংখ্যা ভাগ মোট মোল সংখ্যা, ঠিক আছে। আর মোল ভগ্নাংশ প্রতিটা গ্যাসের আলাদা আলাদা হয়। যেমন একটা পাত্রে মনে করো তোমার 2 মোল হাইড্রোজেন আছে আর হচ্ছে 4 মোল অক্সিজেন আছে। তো যদি এটা থাকে তাহলে তোমার হাইড্রোজেনের মোল ভগ্নাংশ কত হবে, x(H2) কত হবে, 2 ভাগ আমাদের কত মোট মোল সংখ্যা 6, তো হবে 1/3। আর অক্সিজেনের আমাদের মোট মোল ভগ্নাংশ কত হবে, xO2 সমান সমান কি হবে দেখো, 4/6। বুঝছো? তো তুমি যদি বলো যে দুইটি গ্যাসের মোল সংখ্যার অনুপাত, তাহলে কিন্তু এটা হচ্ছে না। তো ফুলি বুঝাতে পারছি তোমাদেরকে। এখনো কোনো জি কোশ্চেন থাকলে করতে পারো। ঠিক আছে, তো এবার দেখো আমরা আগের সূত্রে চলে যাই। এখানে পি সমান সমান কি, P1 + P2। আমরা জানি দুইটা পার্শিয়াল প্রেশার। তো একটি পাত্রে যদি দুইটা গ্যাস থাকে তাহলে এখানে P1 এর মান আমরা কি জানি, আইডিয়াল গ্যাসের যে সূত্র, তোমার আংশিক গ্যাসের যে সূত্র সেই অনুযায়ী। ও আচ্ছা, দাঁড়াও, ওইটা আমরা পরের স্লাইডে দেখতেছি। তো তো মোল ভগ্নাংশ আমরা এত কে নিয়ে করলাম, কারণ হচ্ছে মোল ভগ্নাংশ নিয়ে তোমার আংশিক চাপের একটা সূত্র আছে, যে কোনো গ্যাসের মোট চাপ যদি দেয়া থাকে, ঠিক আছে। মনে করো এই সিলিন্ডারের মোট চাপ পি দেয়া আছে, আর কত কত মোল আছে এটা বলা আছে। সাপোজ 2 মোল হচ্ছে হাইড্রোজেন বলা আছে, আর কি 4 মোল অক্সিজেন বলা আছে। এইটা যদি তোমার বলা থাকে, তাহলে তোমাকে যদি বোর্ড মানে এরকম কোশ্চেন দিবে যে হচ্ছে তোমার আহ এই সিলিন্ডারে হাইড্রোজেন আর অক্সিজেনের আংশিক চাপ কত, তোমার মোট চাপ দেয়া আছে, হাইড্রোজেন আর অক্সিজেনের আংশিক চাপ কত এটা বের করতে বলছে। তাহলে আমাদের যে সূত্র হবে সেটা হবে এইরকম, যে ছোট হাতের পি অফ হাইড্রোজেন সমান সমান কি হচ্ছে, এক্স এইচ টু। x(H2) মানে মোল ভগ্নাংশ, হাইড্রোজেনের মোল ভগ্নাংশ গুণ মোট চাপ, ঠিক আছে। এই সূত্রটা এরকম হবে অনেকটা। অথবা NH2 ভাগ কি, N টোটাল ইন্টু পি। সো অক্সিজেনের ক্ষেত্রেও সেম জিনিস হবে, যে পি অফ কি অক্সিজেনের আংশিক চাপ কত হবে আমাদের, তোমার মোল ভগ্নাংশ অফ কি অক্সিজেন গুণ চাপ, আমাদের মোট চাপ। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এইটার প্রমাণ জানতে কেউ কি আগ্রহী? প্রমাণ যদি জানতে চাও তাহলে হচ্ছে আমি তোমাদেরকে দেখাতে পারি এখানে কেন হচ্ছে এই জিনিসটা। দেখো, পি সমান সমান কি P1 + P2, এটা আমরা জানি। তো পাত্রের মোট চাপকে আমরা কি, তোমার আইডিয়াল গ্যাসের যে সূত্র, আহ, তোমার আদর্শ গ্যাসের যে সূত্র, সেটা আমরা কি লিখতে পারি, N/T/V লিখতে পারি না? আর এখানে কি লিখতে পারি, জি N1RT/V প্লাস N2RT/V, এটা আমরা লিখতে পারি। তো এটা যদি লিখতে পারি দেখো, তাহলে তোমার সব যখন আমরা ইয়ে করে দিচ্ছি, আহ কি বলবো, সব যদি আমরা, হ্যালো, ভাইয়া জি কাটাকাটি শুনতে করবো। পাচ্ছি ভাই। হ্যাঁ তখন যদি সব, হ্যাঁ জি সব ভাইয়া। যদি, হ্যাঁ ওকে ওকে ওকে, বুঝতে পারছি। ঠিক আছে, সব যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে দেখো আমাদের জিনিসটা হচ্ছে অনেকটা এন সমান সমান কি N1 + N2 পাচ্ছি আমরা। তো আমাদের মোট মোল সংখ্যা কি হচ্ছে আমাদের, আহ তোমার যেই প্রথম গ্যাস ছিল তার মোল সংখ্যা ভাগ আমাদের কি যোগ আমাদের যে অন্য গ্যাস ছিল তার মোল সংখ্যা। যেহেতু আমাদের এইটা স্ট্যান্ড করতেছে, তাহলে আমাদের কি তোমার পি অফ যেই অক্সিজেন বা পি অফ যে হাইড্রোজেন বা যেটাই হোক, যে গ্যাসই হোক, সেইটার যে মোল ভগ্নাংশ x(O2) গুণ পি, এটাও আমাদের স্ট্যান্ড করবে। ওকে, আর এক্স এর ভ্যালু কত হবে, x(O2) এর ভ্যালু কত হবে, অক্সিজেনের যে মোল সংখ্যা ভাগ আমাদের কি মোট মোল সংখ্যা।
N1 প্লাস N2। ঠিক আছে, তো এইবার আমরা, ভাইয়া, হ্যাঁ বলো। ওই যে প্রথম গ্যাস আর দ্বিতীয় গ্যাসের মধ্যে কি সবসময় কি ভিটা কি পাত্রের আয়তন হবে? হ্যাঁ দেখো, আমরা প্রথমেই আংশিক চাপের কি বলে দিয়েছিলাম, আংশিক চাপের সূত্রে আমরা বলছিলাম যে ওই পাত্র, মানে এইটা মনে করে একই পাত্র, এই পাত্রে তোমার দুইটা গ্যাসই যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটাই হবে আংশিক চাপ। ঠিক আছে, তো হাইড্রোজেনকেও এই পাত্রেই চাপ প্রয়োগ করতে হবে আংশিক চাপ পাওয়ার জন্য, অক্সিজেনকেও এই পাত্রেই চাপ প্রয়োগ করতে হবে অক্সিজেন আংশিক চাপটা পাওয়ার জন্য। তারপরে আমরা কি করব, ওই দুইটা চাপের যোগফল বের করে মোট চাপটা বের করব। ওকে, জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এইবার আমরা দেখি একটা কেস দেখি। আমরা আমরা কি জানলাম একটু আগে, দেখলাম যে হচ্ছে আমাদের যদি অঙ্কে দেয়া থাকে মোট চাপ দেয়া থাকে আর মোল সংখ্যা দেয়া থাকে, তাহলে আমরা কি তোমার আংশিক চাপের আংশিক চাপগুলো বের করতে পারবো। এরপরে দেখো, আমরা যদি এখানে মোট চাপ নির্ণয় করা, আমাদের হচ্ছে আরেকটা কেস কি মোট চাপ নির্ণয় করা। তোমার একটি গ্যাস এ দেওয়া আছে, এই গ্যাসের আহ আয়ত ভি এ আয়তনে তোমার হচ্ছে চাপ কত হচ্ছে পি, আর অন্য একটা গ্যাস দেওয়া আছে যার অন্য একটা গ্যাস বি দেওয়া আছে যার ভিবি আয়তনে চাপ হচ্ছে পিবি। তো এইবার তোমাকে বলছে যে ভি পাত্রে, অন্য একটা পাত্রে, ওই পাত্রে ওই গ্যাসের মিশ্রণের মোট চাপ কত। ঠিক আছে, তো তোমাদেরকে বলে দিছে কি যে একটা আয়তন, একটা পাত্র আছে আর একটা পাত্র আছে, এই দুইটা পাত্রের ভিতরে এই দুইটা গ্যাস কত পি এ আর পিবি সমান চাপ প্রয়োগ করে। তো তোমাকে বলছে একটা বড় পাত্র নাও ভি, এর ভিতরে যখন এই গ্যাসটা মিক্স করবা তখন এই পাত্রের চাপটা কত হবে। তাহলে প্রথমে আমাদেরকে এই পাত্রে, এই যে এই পাত্রে আমাদেরকে এই দুইটা গ্যাসের আংশিক চাপ বের করতে হবে না, আমাদের মোট চাপ পাইতে হলে। তো আংশিক চাপ বের করার জন্য আমরা কি করতে পারি, বয়েলের সূত্রটা ইউজ করতে পারি। দেখো, P1 V1 সমান সমান P2 V2 আমরা জানি, P2 V2 এটা আমরা জানি। তো এটা যদি হয় দেখো, আর P1 V1 আমাদের কি এই পাত্রের যেই মান, যেই ভি আর পি সেটা, আর P2 V2 হচ্ছে আমাদের ভি হচ্ছে, এই ভি টু হচ্ছে আমাদের যে বড় পাত্র সেটার মান, আর P2 হচ্ছে আমাদের এই বড় পাত্রের যে আংশিক চাপ সেটা। ওকে, তো আমি ধরো এটা ক্লিয়ার করে আমি হচ্ছে এটাকে দেখাই। দেখো, এটা একটা পাত্র, এই পাত্রের ভিতরে দুইটা গ্যাস আছে, ভি এ এ আর বি, এই দুটা গ্যাস আছে। তো এবার এই এই পাত্রে আমাদেরকে কি করতে হবে, আংশিক চাপটা বের করতে হবে। দেখো অনেকটা এরকম হবে এটা, যে ওই পাত্রে ওরে আংশিক চাপ কত হবে, পি এ ভি এ বাই ভি, আর ওই পাত্রে সেকেন্ড গ্যাসের আংশিক চাপ হবে পিবি ভিবি বাই ভি। ঠিক আছে, তো এখন আমরা জানি কি আমাদের যে মোট চাপ সেটা হচ্ছে ওই গ্যাসের কি, ওই দুইটা গ্যাসের আংশিক চাপের যোগফল P1 প্লাস P2। সেটাই যদি হয় তাহলে দেখো আমাদের মানগুলো বসায় আমরা কি অনেকটা এরকম একটা সূত্র পাচ্ছি, যে পি সমান সমান পি এ ভি এ প্লাস পিবি ভিবি ভাগ মোট আয়তন যেটা। তো তোমাদের একটা অঙ্ক যদি এরকম দিয়ে দেয় তোমরা কি করতে পারো, ইজিলি বের করতে পারবে এখানে মানগুলো বসে। এখানে আমি করে দিছি তোমাদেরকে দুইটা গ্যাসের ক্ষেত্রে, বাট এটা কিন্তু সবগুলা গ্যাসের ক্ষেত্রেই সত্য। যদি এখানে তিনটা গ্যাস থাকতো তাহলেও কি তোমরা একই সিস্টেম ফলো করতা, এখানে P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3 ভাগ ভি হয়ে যেত। ওকে, আচ্ছা, তো এত দূর করার কোয়েশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারো, এরপরে আমরা আরেকটা কেসে যাই। বুঝছি ভাইয়া। ওকে, তো দেখো এটা হচ্ছে 3 নাম্বার কেস। এখন এই কেসে কি বলে দিছে তোমার, মনে করো এইরকম একটা পাত্র আছে। ঠিক আছে, এই পাত্রের ভেতরে, মানে এই দুইটা পাত্র তোমার একটা নল দিয়ে আটকানো, এখানে একটা পাইপ দিয়ে জোড়া লাগানো আর এই নলটা বন্ধ করা। তো এই আয়তনের পাত্রের ভিতরে, এই ভি এ আয়তনের পাত্রের ভিতরে একটা এ গ্যাস আছে, আর এখানে ভিবি আয়তনের পাত্রের ভিতরে আরেকটা বি গ্যাস আছে। এই দুইটাই কি পি এ আর ভিবি, পি এ আর পিবি চাপ প্রয়োগ করতেছে এই পাত্রগুলোর ভিতরে। এখন তোমাদেরকে বলা হয়েছে যে যদি আমি মাঝখানে নলটা খুলে দিই, মানে এখানে যে ব্যারিকেডটা এটা যদি আমি সরাই দিই, তাহলে কি হবে, এখান থেকে গ্যাস, কিছু গ্যাস এদিকে চলে যাবে, এখান থেকে কিছু গ্যাস কি এদিকে চলে আসবে না। তো আলটিমেটলি দুইটা গ্যাসই দেখো এই পুরো পাত্রের পরিমাণ জায়গা দখল করে ফেলতেছে না। তখন তোমাকে বলতেছে এই মিশ্রণের যোগ মোট চাপটা কত হবে।
আগে ভাইয়া একটা কোশ্চেন আছে আমার এখানে। হ্যাঁ বলো, কোশ্চেন করো। আচ্ছা, এখানে কি দূরত্বের কোনো সেট করবে কি? মানে না পি এটার দূরত্ব আর পি বিটার দূরত্ব সমান না। না না, এখানে দলটা দূরত্ব যেখানে আছে এটা হচ্ছে একটু দূরত্ব কম বেশি আছে। না না, তোমার এখানে চাপের ক্ষেত্রে দূরত্বের কোনো ফ্যাক্ট নাই। কারণ কি, আলটিমেটলি যখন ওরা স্টেবল হয়ে যাচ্ছে তখন চাপ কি ওই একই পরিমাণ চাপই ওরা প্রয়োগ করবে, মানে যেই চাপটা বের হবে সেটাই প্রয়োগ করবে। চাপ হচ্ছে দূরত্বের উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। ওকে। তো এবার দেখো, আমরা আগের ম্যাথে করছিলাম কি, দুইটা আলাদা পাত্রে নিছিলাম, এরপরে একটা বড় পাত্রে জয়েন করছিলাম। এই জন্য আমাদের কি এখানে আগে আমাদের কি করতে হয়েছিল, একটা ভিএ বের করতে হয়েছিল, একটা ভিবি বের করতে হয়েছিল। করার পরে আমাদের কি নতুন একটা ভিতে নিয়ে যেতে হয়েছিল। পরে আমরা ভাগ করছিলাম কি দিয়ে, নতুন একটা ভি দিয়ে। বাট এইবার যেহেতু আমাদের পাত্রের আয়তনটা হয়ে যাচ্ছে কি, এই ভিটা হয়ে যাচ্ছে কি ভি সমান সমান ভিএ প্লাস ভিবি না? জি ভাইয়া। হ্যাঁ, কারণ যেহেতু আমাদের কি দুইটা আয়তন, দুইটা পাত্রকে আমরা কি সংযুক্ত করে দিচ্ছি। তো আমাদের আগের সূত্রের মতনই হবে যা ছিল, জাস্ট আমাদের কি হবে যে মোট ভলিউমটা সেটা হয়ে যাবে ভিএ প্লাস ভিবি, মানে এই দুইটা পাত্রের মোট আয়তন হয়ে যাবে। তো এখন যদি তোমার এখানে আরেকটা পাত্র সংযুক্ত করা থাকতো, তাহলে কি হতো বলতো সূত্রটা? ভিসি, তিনটা ভলিউম হইতো। তিনটা ভলিউম। বা পিবি পিসি ভিসি, আর নিচে হবে প্লাস পিসি হবে, হ্যাঁ রাইট এক্সট্রা রাইট একটা যোগ হবে। রাইট, এইখানে তাহলে এক্সট্রা কি আরো একটা যোগ হইতো, বাকিটুকু সব সেম। গুড, তাহলে এখান থেকে অঙ্ক আসলে তোমরা হোপফুলি সবই পারবা, এখান থেকে আটকা বানানো না। তো দেখো এরকম একটা অঙ্ক এখানে আছে। নির্দিষ্ট তাপমাত্রায় 95 কিলো চাপে 0.3 লিটার হাইড্রোজেন গ্যাস, আর কি এত তাপমাত্রা ও চাপ, এত লিটার আর চাপে হচ্ছে তোমার নাইট্রোজেন গ্যাস, আর কি এখানে তোমার অক্সিজেন গ্যাসকে একটা 1.5 লিটার আয়তনের শূন্য পাত্রে মিশানো হলো। এর মানে দেখো, তিনটা আলাদা আলাদা পাত্রে আছে তিনটা গ্যাস, একটা বড় পাত্রে কি হলো, এগুলো মিশানো হলো কত লিটারের, 1.5 লিটারের। তাহলে বলো তো কোন সূত্র ইউজ করবো তোমরা এখানে? পি সমান সমান কি হবে? পি সমান পি এ পিবি ভিবি প্লাস আচ্ছা পিবি ভিবি প্লাস আচ্ছা, পি পিসি ওয়ান পি টু ভিসি। ইউজ করো, পি টু বেশি। P1 V1 প্লাস Plus পি P2 টু ভি টু V2 plus P3 V3 divided by V1 plus V2 প্লাস plus ভি থ্রি। V3. এই তো এখানেই দেখো একটু ভুল হয়ে গেছে। কেন ভুল হয়েছে বলো তো? আমরা ভাই কিন্তু এখানে পুরো ভি এর মান দেওয়া আছে হ্যাঁ 1.5 লিটার। রাইট তিনটা তিনটা রাইট রাইট, এখানে ভি এর মানটা দেওয়া আছে। আমরা কি ওই তিনটা পাত্র কিন্তু সংযুক্ত করি নাই, আমাদের কি বলছে যে আমরা নতুন একটা পাত্র নিছি, তো ওই জন্য আমাদের ভি এর মানটা নিচে চেঞ্জ হবে, শুধুমাত্র 1.5 হবে এখানে। ঠিক আছে, তো এই ম্যাথটা তোমরা করে দেখবা, অ্যান্সার গুলা পরে চেক করে নিবো যখন পোস্ট করবা নোট গুলা, তখন হচ্ছে দেখা যাবে। ঠিক আছে, তো এতদূর গেল আমাদের আংশিক চাপের যে ডিসকাশন সেটা। আংশিক চাপে মোটামুটি যে অঙ্কগুলো আসে সেগুলো হচ্ছে এই তিনটা কেসের ভেতরেই আসবে তোমার, এই তিনটা কেসের বাইরে আসার খুব একটা সম্ভাবনা নেই। এইচএসসি তে তো আসবেই না, অ্যাডমিশনে আসলেও আসতে পারে। ওকে, তো এবার দেখি গ্রাহামের সূত্র। গ্রাহাম আমাদেরকে একটা সূত্র বলে দিয়েছেন, যেটা হচ্ছে স্থির চাপে ও স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপনের হার, ব্যাপনের ইংলিশ কি, ব্যাপন হচ্ছে ডিফিউশন, ডিফিউশন। ব্যাপনের হার ওই গ্যাসের মোলার ভর অথবা আণবিক ভর, অথবা আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এইটাকে যদি আমরা একটু ম্যাথমেটিক্যালি লিখি তাহলে দেখো অনেকটা এরকম দেখাবে যে আর ইজ প্রপোর্শনাল টু রুট ওভার ওয়ান বাই, হ্যাঁ 1/√m। এখানে এম হচ্ছে আণবিক ভর, আর আর হচ্ছে কি ব্যাপনের হার। আচ্ছা, ব্যাপনের সংজ্ঞাটা কেউ বলো তো একটু দেখি। ব্যাপনের কোনো গ্যাস স্বতঃস্ফূর্ত সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। হ্যাঁ রাইট, ব্যাপন আর নিঃসরণ দুইটার ক্ষেত্রেই এটা সত্য। তোমার হচ্ছে তাদের রেট, তাদের যেই ব্যাপনের হার, সেটা হচ্ছে কি হবে 1 বাই, মানে তার মোলার, তার আণবিক ভরের ব্যস্তানুপাতিক হবে, বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। ভাইয়া হ্যাঁ বল। ভাইয়া মোলার ভর আর ঘনত্ব কি সেম? মোলার ভর আর আণবিক ভর সেম। ঠিক আছে, ভাইয়া ঘনত্বের কথা বলছি। না না, ঘনত্ব সেম না। ভাইয়া আমি তো এই সূত্র করছি যে
স্থির তাপমাত্রা চাপে কোনো গ্যাসের ব্যাপন হার উক্ত গ্যাসের ঘনত্বের হ্যাঁ বর্গমূলের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, ঘনত্বেরও হবে, ঘনত্বেরও হবে, বা যেটা আমরা দেখবো মানে ওইটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে না। তুমি যদি এখানে মানগুলা বসাও মানে ঘনত্বর সাথে রিলেশনটা বের করো, তাহলে ঘনত্বেরও হবে এখানে। ঠিক আছে, তোমার যদি এখানে এম এর জায়গায়, এম কি আমাদের মোলার ভর না, তো আমাদের ঘনত্বর ইয়েটা কি, সূত্রটা কি দেখো, ডি ডি সমান ডি সমান বাই এম ভাগ ভি না, তার ভর ভাগ আয়তন। তো দেখো মোলার ভর আর কি তার ঘনত্ব একটা সমানুপাতিক ইয়ে ফলো করে, নিয়ম ফলো করে। তো যেহেতু এরা দুইজন সমানুপাতিক নিয়ম ফলো করে, তাহলে কি আমরা এখানে ডি এর মানে এই ঘনত্ব আর তার ব্যাপনের হার এগুলোর ভিতরে রিলেশন পাবো। সেটা হচ্ছে কি আর প্রপোর্শনাল টু 1/√d পাবো। ঠিক আছে, জি ভাই এটাই। হ্যাঁ। তো আমরা দুইটা সূত্রই মানে সূত্রই সত্য আর কি। দেখো এরপরেই আমরা এটা দেখাচ্ছিলাম আসলে, যে যদি আমাদের আহ ব্যাপনের হার মানে যদি আমাদের ঘনত্ব দেয়া থাকে ইয়েতে তোমার প্রশ্নে, তাহলে কি করতে পারি আমরা এখানে এম এর জায়গায় ডি এর সূত্র মানে সমানুপাতিকতাও প্রমাণ করতে পারি। তো আমরা যখন কোনো অঙ্কে থাকবে তাহলে আর প্রপোর্শনাল টু 1/√m হলে যদি কোনো অঙ্ক পাই, তাহলে আমরা কি ইউজ করতে পারবো এখানে, R1/R2 সমান সমান কি হবে, √M2/M1। আবার ঘনত্বের ক্ষেত্রে কি ইউজ করতে পারবো, R1/R2 সমান রুট কি ওভার ডি টু ডি ওয়ান। √D2/D1। তো তোমাদের এই দুইটা সূত্র দিয়ে অনেকগুলো অঙ্কই আসতে পারে, ওইগুলো তোমরা ইজিলি পারবা। এইটা মেইনলি ইম্পর্টেন্ট তোমার এমসিকিউর জন্য, গ্রামের সূত্র দিয়ে অনেকগুলো এমসিকিউ আসে আসলে। আচ্ছা, এইবার দেখো তোমার রেট, যে রেট মানে কি আমাদের কোনো জিনিসের হার, ব্যাপনের হার, এর মানে কি টি সময়ে প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে যে পরিমাণ কি গ্যাসের অণু নিঃসৃত হচ্ছে সেটাই কি তার রেট না, তার হার। তো আর সমান আমরা কি লিখতে পারি, তোমার যে পরিমাণ এন ভাগ টি লিখতে পারি না এখানে। তাহলে দেখো তোমার টি আর জি আর এর ভাইয়া। ভিতরে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে না। তো টি আর আর এর ভিতরে যদি একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে, তাহলে এখানে আর এর জায়গায় আমি যদি 1/t লিখি, তাহলে দেখো আমরা অনেকটা এরকম একটা সমীকরণ পাচ্ছি, যে টি সমানুপাতিক √m। ঠিক আছে, তো এর মানে আমাদের যেই ব্যাপনের সময়, আমাদের কোনো একটি গ্যাসের ব্যাপনের সময় কি হবে, তার মোলার ভর বা আণবিক ভরের বর্গমূলের সমানুপাতিক হবে। ওকে, তাহলে ঘনত্বের ক্ষেত্রেও আমরা একইভাবে প্রমাণ করতে পারি যে তার ঘনত্বেরও সমানুপাতিক হবে, যদি আণবিক ভরের হয় তাহলে কি ঘনত্বেরও সমানুপাতিক হবে। তো এতদূর হোপফুলি তোমরা বুঝছো গ্রাহামের সূত্রটা। এইটা হচ্ছে এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র। ঠিক আছে, তো দেখো এখানে একটা গাণিতিক সমস্যা জি আছে। ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, দেখো এখানে একটা গাণিতিক সমস্যা দিছি আমি তোমাদের এই আণবিক ভরের উপরেই। সমস্যাটা খুব সহজ আছে, তোমরা নিজে নিজে একটু ট্রাই করবা। দেখো এটা হচ্ছে তোমার এখন পর্যন্ত যতগুলো করাইছি এগুলো সব মিলাই আছে আর কি। আহ একটি এ গ্যাস আছে, এর কি দেয়া আছে দেখো তো, ডাব্লিউ দেয়া আছে, ভি দেয়া আছে, টি দেয়া আছে আর কি, ভি দেয়া আছে আর টি দেয়া আছে আর পি দেয়া আছে, সবগুলোই দেয়া আছে। এখানেও দেখো ডাব্লিউ দেয়া আছে, পি দেয়া আছে, টি দেয়া আছে আর কি ভি দেওয়া আছে। তো দুইটা গ্যাসেরই তুমি কিন্তু সবকিছুই জানো, তোমাকে শুধু কি বের করতে হবে। এখানে বলছে যে দুইটি গ্যাসের কোনটি অধিক হারে মিশ্রিত হবে। তা আমরা কি জানি, R1/R2 সমান সমান কি √M2/M1। অতএব যার মোলার ভর বেশি হবে তার রেট কি কম হবে, যার মোলার ভর কম হবে বা যার আণবিক ভর কম হবে তার রেটটা বেশি হবে। এটাই তো আমরা জানি গ্রাহামের সূত্র অনুযায়ী। যদি এটা হয় তাহলে তুমি কি এই দুইটা গ্যাসের এই তথ্য দিয়ে আণবিক ভর বের করতে পারবে না। জি ভাইয়া। কোন সূত্র ইউজ করে করবো বলো তো। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। গুড, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি দিয়ে ইউজ করবা। এখান থেকে তুমি যদি আণবিক ভরটা পেয়ে যাও, তাহলে কি তুমি এখানে কম্পেয়ার করে বলতে পারবা। উত্তর এখানে দেয়া আছে, তোমরা মিলাই দেখবা। ঠিক আছে, ঠিক আছে, জি। আগে আমরা দেখো এটা কিন্তু এই প্রশ্নটা জহর বোর্ড 2016-তে আসছিল, সিলেট বোর্ড 2016-তেও এই প্রশ্নটা আসছিল। আচ্ছা, এখন আমরা আসি গ্যাসের গতিতত্ত্বে। গ্যাসের গতিতত্ত্ব আমাদের হচ্ছে দুইজন সায়েন্টিস্ট, ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের নাম হয়তো তোমরা আগে শুনছো। ম্যাক্সওয়েল তোমার হচ্ছে কোয়ান্টাম থিওরি, যেটা কোয়ান্টাম থিওরি তো ম্যাক্সওয়েল না। হ্যাঁ, যাই হোক, জি। ও দিছিল। তো ম্যাক্সওয়েল আর হচ্ছে কি তো আমাদের যে আগের সায়েন্টিস্ট একটু আগে আমরা যার কনস্ট্যান্টটা পড়ে আসলাম, সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল আর সায়েন্টিস্ট বোলৎজম্যান।
ম্যাক্সওয়েল আর বোল্টজম্যান। এই দুইজন সায়েন্টিস্ট কি করছে, অনেক রিসার্চ করে একটি সিদ্ধান্তে আসছে যে গ্যাসের গতিতত্ত্বের কয়েকটি নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। তো গ্যাসের গতির কয়েকটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। তো ওসব বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার ভিতরে এই কয়েকটা পয়েন্ট একটু ইম্পর্টেন্ট। প্রথমেই কি গ্যাসের গঠন। কোনো গ্যাস একই রকম দেখতে অসংখ্য কণা দ্বারা গঠিত। এর মানে যখন আমরা কোনো গ্যাসকে ধরে নেব যে একটি অক্সিজেন গ্যাস, এর মানে ওই অক্সিজেনের গ্যাসের ভেতরে যতগুলো কণা আছে সবগুলা কি একই রকম হবে, এটা আমরা গতিতত্ত্বে ধরে নিচ্ছি। এরপরে গ্যাসের গতিপথ। একটি গ্যাসের যে কণা সেটা সবসময় মানে স্বতঃস্ফূর্তভাবে ছুটতে থাকে চারিদিকে। আচ্ছা, গ্যাসের গতিতত্ত্বের ইংলিশ হচ্ছে, যারা ইংলিশ ভার্সনে আসো, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। ঠিক আছে, যারা হচ্ছে গত ক্লাসে বলছিলাম এবি তোমরা। ঠিক আছে, তো গ্যাসের গতিপথটা হচ্ছে সরল রৈখিক বা লিনিয়ার মোশন, লিনিয়ার পাথ ফলো করে। তো একটি কণা সবসময় কি একটি লাইন বরাবর সরল রৈখিক গতিতে ছুটতে থাকে। এরপরে কি আন্তঃআণবিক সংঘর্ষ। একটি সবগুলো গ্যাসের কণার ভেতরে কি হয়, আন্তঃআণবিক সংঘর্ষ ঘটতে থাকে, মানে একটি কণা আরেকটি কণাকে হিট করতে থাকে। এইভাবে করেই ওরা কি আয়তনের উপরে চাপ সৃষ্টি করে। একটা কণা আরেকটা কণাকে হিট করলে ওই কণাটা এই মানে আয়তনের সাথে তোমার যেই পাত্র, সেই পাত্রের সাথে দেয়ালের সাথে বাড়ি খেয়ে কি হবে, আবার ব্যাক করবে। এইভাবে করে এরা কি পুরো পাত্রের উপরে চাপ সৃষ্টি করে। তো এদের যে সংঘর্ষটা হয় সেটা কি একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, অথবা ইলাস্টিক কোলিশন বলে এটাকে। এটা একটা ইলাস্টিক কোলিশন হয়। ইলাস্টিক কোলিশনের মানে কি, স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি কেউ বলতে পারবো? আচ্ছা ঠিক আছে, এর মানে স্থিতিস্থাপক হচ্ছে সমস্যা। এখানে যে এনার্জিটা আছে বা এখানে যে শক্তিটা আছে, যে গতিশক্তি, সেটা আর কোনো ধরনের শক্তিতে রূপান্তরিত হয় না। মানে একটি কণা থেকে আরেকটি কণাতে শক্তি চলে যায়, কিন্তু হচ্ছে সেটা গতিশক্তি হিসাবেই থাকবে, সেটা আর কোনো ধরনের শক্তিতে রূপান্তরিত হবে না। এটাকেই বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা, গ্যাসের চাপ প্রতি একক ভাইয়া ক্ষেত্রফলে গ্যাসের অনু প্রয়োগকৃত বলকে সেই গ্যাসের চাপ বলা হয়। এর মানে গ্যাসগুলো ছুটে এসে যে পাত্রের দেয়ালের উপরে যেই চাপটা, যেই বলটা প্রয়োগ করবে, সেটাকে আমরা কি বলবো, গ্যাসের চাপ। আচ্ছা, এখন এই গতিতত্ত্বের মাধ্যমে আমাদেরকে ওই দুজন সায়েন্টিস্ট একটা সূত্র দিয়ে গেছে, যে সূত্রের নাম হচ্ছে আদর্শ গ্যাসের গতীয় সূত্র, অথবা কাইনেটিক, হ্যাঁ, অথবা হচ্ছে, আচ্ছা এটা ইংলিশটা হচ্ছে আমারও মনে আসছে না, আইডিয়াল। কাইনেটিক ইকুয়েশন। আচ্ছা ঠিক আছে, এটা ইংলিশটা আমি দেখে বলবো তোমাকে। পিভি ইজ ইকুয়াল টু 1/3 mn c স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। ঠিক আছে, আচ্ছা, কাইনেটিক ইকুয়েশন অফ আইডিয়াল গ্যাসেস। ঠিক আছে, এইটা, এই সূত্র দিয়ে আমাদের কি সামনে আমরা গ্যাসের কি বের করব, আমাদের যেই গতিশক্তি সেটা বের করতে পারবো। যে একটি পাত্রের ভেতরে একটি গ্যাস যখন সংরক্ষণ করা হয়, তাহলে তার গতিশক্তিটা কি সেটা বের করতে পারবো। এটা আমরা পরে দেখতেছি। তার আগে আমরা জেনে নিই তিনটা ছোট ছোট সূত্র গ্যাসের গতিবেগের সূত্র। ঠিক আছে, গ্যাসের যে গতিবেগ বের করার যে সিস্টেম সেটা হচ্ছে তিন ধরনের হয়। একটা কি রুট মিন স্কোয়ার ভেলোসিটি, অথবা গড় মূল বর্গমূল গড় বর্গবেগ, যেটা হচ্ছে c = 3 RT/m। আরেকটি হচ্ছে আমাদের গড় গতিবেগ অথবা মিন ভেলোসিটি, এটা কি c = 8 RT/πm। এবং তিন নাম্বারটা শেষটা হচ্ছে সম্ভাব্যতম বেগ অথবা মোস্ট প্রবেবল ভেলোসিটি, c = 2 RT/m। এই তিনটা দিয়েই কি আমরা গ্যাসের গতি পরিমাপ করে থাকি। জাস্ট তিনটার ভ্যালুগুলো একটু চেঞ্জ হয়, এবং অনেকেই অনেক সময় এই ভ্যালুগুলো ইউজ করছে, তো এই জন্য আমরা কি এই তিনটা ভ্যালু ইউজ করি। কিন্তু এখানে সবচেয়ে স্বীকৃত বা সবচেয়ে হচ্ছে একসেপ্টেড যে ভ্যালু, বেগের যে ভ্যালু, সেটা হচ্ছে কি আরএমএস ভেলোসিটি, অথবা বর্গমূল গড় বর্গবেগ। কারণ এইটা দিয়ে আমাদের কি তোমার গতিশক্তির একটা সম্পর্ক আছে, তো এই জন্য আমাদের এটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, তো এদের ভিতরে কোনটা বড় কোনটা ছোট সেটার আমরা একটা রিলেশন যদি বের করি, তাহলে এরকম হবে। দেখো, তোমার গড় বর্গমূল গড় বর্গবেগ অথবা আরএমএস ভেলোসিটি কি হবে, তোমার গড় গতিবেগের থেকে বড় হবে। আর সবচেয়ে ছোট হবে কোনটা, তোমার মোস্ট প্রবেবল ভেলোসিটি, অথবা সম্ভাব্যতম বেগ যেটা হবে সেটা সবচেয়ে ছোট হবে। তো এতটুকু তোমরা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তো এইটা দিয়ে তোমরা মোস্ট অনেকগুলো
আসছে কিভাবে? হ্যাঁ, জি ভাই। সূত্রগুলো আসছে কিভাবে? আচ্ছা, এই সূত্রের কয়েকটা ছোট ছোট প্রমাণ আছে, তোমার হচ্ছে C1 C2 দিয়ে গড় করে, মানে গড়ের কিছু প্রমাণ আছে, এগুলো হচ্ছে একটু বেশি থিওরিটিক্যাল, তো ওই জন্য আমি দেখাইনি তোমাদেরকে, বাট এটা তোমরা বইয়ে পেতে পারো। তো আমাদের এইটা মূলত এমসিকিউর জন্য, তো এটা লাগবে না তোমার খুব একটা, সূত্র প্রমাণগুলো দেখতে পারো তোমরা বইয়ের ভিতরে, বাট এই তিনটা সূত্র মনে রাখবা তোমরা, ঠিক আছে? আর মিন ভেলোসিটির যেই আহ, ইয়েটা হবে সেটা হচ্ছে বার হবে উপরে, সি এর উপরে বার হবে একটা। আর সম্ভাব্যতম বেগ যেটা, এইটার যে ইয়ে হবে সেটা হচ্ছে আলফা, সি এর জায়গায় এখানে আলফা হবে। আলফা সমান সমান √2RT/m। ওকে, জি ভাইয়া। ঠিক আছে। এইবার দেখি আমরা গ্যাসের গতিশক্তি। তো একটু আগে আমরা বলছিলাম গ্যাসের গতিশক্তি আমরা নির্ণয় করতে পারি ওই পিভি সমান mn c² দিয়ে। তো নির্ণয় করলে আমাদের দেখুন সূত্রটা আসছে অনেকটা এরকম, ই কে সমান সমান 3n/RT/2। এটা আমি দেখাই কিভাবে আসছে, দেখো আমরা কি দেখছিলাম আগের ইকুয়েশনে, পিভি সমান সমান 1/3mnc², ঠিক আছে? এটা যদি আমাদের আসে তাহলে দেখো এখানে আমি কি করতে পারি, তোমার 3PV/n লিখতে পারি, সমান সমান কি হচ্ছে তোমার mc² লিখতে পারি, ঠিক আছে? এটা যদি লিখতে পারি, এখন দেখো এখানে mc² এর সাথে আমি যদি হাফ গুণ করি, তাহলে কি আমি গতিশক্তি পেয়ে যাচ্ছি না? গতিশক্তির সমীকরণ কি, হাফ mv²। আর যেহেতু আমরা ধরে নিচ্ছি একটি কণা কি আলোর গতিবেগে ছোটাছুটি করতেছে, তো ওইটা কি mc² ধরে আমরা কি গতিশক্তিটা পেতে পারি। তো আমরা দুই পক্ষেই কি করি, হাফ গুণ করে দিই। তো 3PV/2n সমান সমান কত হচ্ছে আমাদের, হাফ mc²। এটা যদি হয় তাহলে দেখো এখন আমরা 3/2, এখানে পিভি এর জায়গায় আমরা কি এনআরটি লিখতে পারি না? এখানে পিভি এর জায়গায় আরটি লিখতে পারি না আমরা? পিভি সমান সমান আরটি পড়ছিলাম আমরা একটা অণুর ক্ষেত্রে, ওখানে মোল না, একটা অণু যদি হয় তাহলে কি হবে, পিভি সমান সমান আরটি ভাগ এন ইকুয়াল টু ই কে লিখতে পারি আমরা, কারণ কি ই কে সমান সমান কি হাফ mc²। তো এটা যদি হয় তাহলে দেখো একটা অণুর ক্ষেত্রে যদি আমরা এটা পাই গতিশক্তি, তাহলে আমি যদি 1 মোল অণু থাকে তাহলে গতিশক্তিটা পাবো এইটা, 3/2 কি হবে আর টি ভাগ 3/2 nRT, ঠিক আছে? যদি আমরা 1 মোল অণু থাকে তাহলে আমরা 3/3nRT/2 ইউজ করবো। আর যদি আমরা একটা অণুর গতিশক্তি বের করতে বলে তাহলে কি আমরা 3RT/2n ইউজ করবো। ওকে, তো এখান থেকে আমরা পাই হচ্ছে আমাদের গ্যাসের গতিশক্তির সূত্রটা। ওকে, তো তোমাদের, হ্যালো, আচ্ছা, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি ভাবলাম কেউ কিছু বললো আর কি, ঠিক আছে। তো আজকে তোমাদের টপিক গুলো এগুলাই ছিল। তো আজকে আমরা কি কি পড়লাম দেখো, প্রথম থেকে যদি আমরা আসি, প্রথমে আমরা পড়লাম কি যে আমাদের গিয়ে-লুসাকের সূত্রটা কি, সেটা গিয়ে-লুসাকের সূত্র হচ্ছে কি স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ চাপের পরম তাপমাত্রার সমানুপাতিক, গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। এরপরে আমরা গ্রাফ দেখলাম, গ্রাফগুলোর নাম দেখলাম, আইসোথার্ম গ্রাফ, আইসোবারিক গ্রাফ, আইসোকোরিক গ্রাফ। এরপরে আমরা দেখলাম হচ্ছে কম্বাইন লর ব্যাপারে জানলাম, যে কম্বাইন ল তৈরি করে আমরা কি P1V1/T1 সমান সমান P2V2/P2 সূত্রটা প্রমাণ করতে পারি। এরপরে আমরা আদর্শ গ্যাসের সমীকরণটা দেখলাম, আদর্শ গ্যাসের সমীকরণটা কি, পিভি সমান সমান nRT। এরপরে আমরা যে গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক, সেগুলোর কয়েকটা মান দেখলাম এবং তার ব্যাপারে জানলাম। তারপরে আমরা পড়লাম হচ্ছে বোল্টস। ভাইয়া স্লাইড গুলো একটু ধীরে ধীরে বললে স্ক্রিনশট নিতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন জাস্ট আমি রিভিশন দিচ্ছি, তো সো এই জন্য একটু ইয়ে করছে, ঠিক আছে। তো এরপরে দেখলাম কি আমরা বোল্টজম্যান ধ্রুবক কাকে বলে এবং বোল্টজম্যান ধ্রুবকের মানগুলো দেখলাম আমরা। দেখো এগুলো ছিল বোল্টজম্যান ধ্রুবকের মান। তারপরে একটা গাণিতিক সমস্যা সমাধান করলাম আমরা। এরপরে আমরা ডাল্টনের আংশিক চাপের সূত্র দেখলাম। ডাল্টনের আংশিক চাপের সূত্র আমাদের কি বলে, নির্দিষ্ট আয়তনে একটি গ্যাস মিশ্রণ তার গ্যাস মিশ্রণের মোট চাপ তার উপাদান গ্যাসগুলোর আংশিক চাপের যোগফলের সমান, ঠিক আছে? আমরা একটা ভিজুয়াল দেখে এগুলো ক্লিয়ার হলাম আরো একটু।
তারপরে আমরা কি আংশিক চাপের ব্যাপারে জানলাম এবং মোল ভগ্নাংশের ব্যাপারে জানলাম। তো মোল ভগ্নাংশ দিয়ে আমরা কি একটা সূত্র প্রমাণ করলাম, যেটা কি পি অফ ওয়ান বা পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স অফ ওয়ান পি, আর কি পি অফ টু সমান সমান এক্স অফ টু পি। এই দুটা সূত্র আমরা দেখলাম যে প্রতিটি গ্যাসের ভিতরে যতগুলা গ্যাস থাকবে তাদের আংশিক চাপ হবে কি মোল ভগ্নাংশ, তাদের মোল ভগ্নাংশ গুণ তার মোট চাপ। এরপরে আমরা কি মোট চাপ নির্ণয়ের দুইটা কেস দেখলাম। একটা হচ্ছে কি দুইটা আলাদা আলাদা পাত্র থেকে একটা নতুন পাত্রে আনা, আরেকটা কি একই ধরনের পাত্রে একই পাত্রে আহ, দুইটা আলাদা পাত্রকে একসাথে কানেক্টেড করে দেয়া, মানে ভি ইজ ইকুয়াল টু ভিএ প্লাস ভিবি। ওকে, তারপরে একটা গাণিতিক সমস্যা দেখলাম আমরা এইটার উপরেই। এরপরে আমরা আসলাম কিসে, গ্রাহামের সূত্রে। গ্রাহামের সূত্রের জন্য আমরা কি পড়লাম যে স্থির চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপনের হার ওই গ্যাসের মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার আমরা ম্যাথমেটিক্যাল কিছু প্রমাণ দেখলাম এবং এমসিকিউতে কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে এগুলা নিয়ে বললাম যে কোন সূত্র ইউজ করে আমরা এগুলো সলভ করতে পারবো। তারপরে একটা গাণিতিক সমস্যা দেখলাম গ্রাহামের সূত্র। এরপরে আমরা গ্যাসের গতিতত্ত্বে আসলাম। গ্যাসের গতিতত্ত্বের আমরা নিয়মগুলো দেখলাম, বৈশিষ্ট্যগুলো দেখলাম। সেখান থেকে আমরা যে সমীকরণটা পাই আদর্শ গ্যাসের যে গতীয় সমীকরণ সেটা দেখলাম। তারপরে আমরা কি জানলাম, গ্যাসের গতিবেগের সূত্রগুলো জানলাম। সেগুলা কি রুট মিন স্কোয়ার ভেলোসিটি, মিন ভেলোসিটি আর মোস্ট প্রবেবল ভেলোসিটি। এগুলার ভেতরে কি সম্পর্ক আছে, কোনটা কত বড়, এগুলো জানলাম। এবং শেষে আমরা দেখলাম কি গ্যাসের গতিশক্তি অথবা কাইনেটিক এনার্জি অফ এ গ্যাস। তো কোনো গ্যাস দেয়া আছে, তার যদি তোমার তাপমাত্রা দেয়া থাকে আর মোল সংখ্যা দেয়া থাকে, তোমরা কি খুব ইজিলি ওই পাত্রে ওই গ্যাসের কি গতিশক্তি বের করতে পারবা। তো আজকের লেকচারটা আমাদের এত দূরই ছিল। এর পরের দিন হয়তো আমরা সেকেন্ড পার্টে মানে এর পরের পার্টে যাব, তখন আমাদের আরো নতুন নতুন টপিক থাকবে। তো এখন স্লোলি স্লোলি আমরা আসলে টপিকের লেভেল ইয়েগুলো বাড়াবো, মানগুলো। তো তোমাদের যেমন ফার্স্ট ইয়ারে অনেকেই আসো, তো যারা ফার্স্ট ইয়ার আসো তাদের জন্য প্রবলেম না হয় সেই হিসাবে আমি সিলেবাসটা সেট করছি। তোমরা সিলেবাসটা আরেকবার দেখে নিও একবার। আচ্ছা, তো আমি রেকর্ডিংটা কি অফ করবো?